কেউ যদি এইসব বলে আপনার মিষ্টিটা আসলে খুব ভালো, একদম মনটা জুড়িয়ে যায়। প্রথম যখন ব্যবসা করি তখন 2 টাকা সের রসগোল্লা বিক্রি করতাম, 2.5 টাকা সের চমচম বিক্রি করতাম। সকাল 10টা থেকে আমাদের কাজ শুরু হয়, রাতে 3টা 4টে। ওনার নাম খোকা ঘোষ, উনি হচ্ছে জয়কালী মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা। আপনার বাবা? আমার বাবা। এটা হচ্ছে জয়কালী মিষ্টান্ন ভান্ডারের কারখানা, যেটা হচ্ছে টাঙ্গাইলের চমচমের সবচেয়ে প্রসিদ্ধ দোকান। আর এই কারখানায় প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা এইভাবেই মিষ্টি তৈরি হয়। এটাই হচ্ছে জয়কালী মিষ্টান্ন ভান্ডার, যেটা হচ্ছে টাঙ্গাইলের চমচমের সর্বপ্রথম প্রতিষ্ঠান। এগুলা কিছু ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যাবে, এগুলাকে ঠান্ডা হইতে দিছে। যেই 3টা জিনিসের জন্য টাঙ্গাইল বিখ্যাত বা সবার কাছে পরিচিত, তার মধ্যে একটা হচ্ছে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। আর এই টাঙ্গাইলের চমচম যাদের কারণে সবার কাছে সমাদৃত, সবার কাছে পরিচিত, তার মধ্যে একজন হচ্ছেন এই স্বপন ঘোষ দাদা, যিনি হচ্ছেন এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের চমচম, যেটা তার সব কিছু ধরে রেখেছেন 86 বছর ধরে। আর আজকে আমার খুব সৌভাগ্য যে এরকম একজন মানুষের সাথে আজকে আমি একটা কাজ করবো টাঙ্গাইলের চমচম নিয়ে। তার যে প্রতিষ্ঠান, যেটা হচ্ছে জয়কালী মিষ্টান্ন ভান্ডার, এটা চেনে না এরকম কেউ নাই। তো চলুন আজকে দেখে নেওয়া যাক টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচমের সবকিছু। আপনাদের এই জায়গাটার নাম পাঁচানি বাজার। কি কারণে? এটা হলো আপনার জমিদারদের দেওয়া এই নামটা। যেমন এটা শাসন করতে হলো পাঁচানির জমিদার, আবার রাস্তার ওই পাশে একটা আছে ছয়ানি বাজার, ওইটা হলো ছয়ানি জমিদাররা করতো। আর এই পাঁচানি অংশের খাজনা হয়তো তিনি আদায় করতেন। রাইট, এটাই ছিল। আর এই জন্যই পাঁচানি বাজার। পাঁচানি। পোড়াবাড়ির চমচমের ইতিহাসটা হচ্ছে 200 বছর আগে। এই পোড়াবাড়ির চমচমটা প্রথম আপনার পোড়াবাড়ির একটা গ্রাম আছে, এখান থেকে টাঙ্গাইল শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, যমুনা নদীর পারে ওই গ্রামটা, তার নাম হলো পোড়াবাড়ি। ওইখান থেকে এই চমচমের উৎপত্তি, এবং এই চমচমটা তৈরি করতো কয়েকজন মারোয়ারি। কালক্রমে ওই নদীও চলে গেছে, ওই মিষ্টিটা ওইখান থেকে চলে আসে এখন এই পাঁচানি বাজারে এসে এটা বিস্তৃতি ঘটাইছে। এক হাত দিয়ে গুছি কাটে, আর আমরা 2 হাত দিয়ে চমচমের বানানোর যে শুরুটা এই যে এখান থেকে শুরু হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে একেবারে পিওর ছানা। হ্যাঁ, পিওর ছানা। আপনার 1 মণ দুধে 5 কেজি ছানা হয় মাত্র। ওনাদের কারণেই হচ্ছে টাঙ্গাইলের চমচম আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মিষ্টি তৈরিতে দুধ গুরুত্বপূর্ণ হলেও টাঙ্গাইলের চমচম তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পানি। আমাদের বাবা তারা করছে ধলেশ্বরী নদীর পানি ভ্যান দিয়ে যোগ দিয়ে মানুষদের কান্দ করে আইনে আমাদের দিচ্ছে। আমরা তাদের 2 টাকা 5 টাকা করে দিতাম। এক গরুর দুধ হয় 10 সের 20 সের, ওগুলো মান ভালো হয় না। যে গরুর দুধ হয় 3 সের 2.5 সের, ওইটার সবচেয়ে প্রিয় দুধ বা প্রিয় টাঙ্গাইলের চমচমের জন্য বিখ্যাত ওই গরুর দুধটাই বিখ্যাত। এখানে চমচম বাজার হচ্ছে, এখানে রসগোল্লা, এটা রসমালাই। এই যে গরম, কত নমুনা গরম আসে, আমরা এখানে আসি 24 ঘন্টা, 2-3 ঘন্টা আমরা রেস্ট পাই। আপনি বলেন চমচমটা এখানে ভাজা হচ্ছে, হ্যাঁ। এটা কতক্ষণ ভাজা হবে এইভাবে? এটা আপনার সাইজ ছোট বড় আছে, তো ছোটটা মিনিমাম 40 মিনিট, তারপর ওটা 1 ঘন্টা। আর বালিশ যেটা বড় হয় আমাদের টাঙ্গাইলের চমচম বালিশ, ওটা মিনিমাম 3 ঘন্টা ভাজতে হয়। 3 ঘন্টা ভাজতে হয়। হ্যাঁ। তারপরে ভাজার পরে কি করেন? বাজারে যে প্রসেসিং করে নামিয়ে দেয়, ঠান্ডা হয়। আজকে বানাবো, কালকে বেসবো, কালকে বানাবো, পরশুদিন বেসবো। আমাদের টাঙ্গাইলের যে চর এলাকার যে দুধগুলো, এটা অন্য অন্য ইয়ের চেয়ে করে আমার মনে হয় অনেক ভালো। যার দরুন অনেক জেলায় এই মিষ্টিটা তৈরি করার জন্য চেষ্টা করছে, কিন্তু করতে পারে না। এটার মতো হয় না, তা হয় নাই। আর আমাদের এই টাঙ্গাইলের যে পোড়াবাড়ির চমচমটা, এটা একদম ন্যাচারাল। যেমন এটা তৈরি করতে লাগে দুধ, চিনি আর একটু ময়দা, এই সংমিশ্রণে এই পোড়াবাড়ির চমচমটা হয়। আমাদের এই দোকানের বয়সটা হচ্ছে 86 বছর, যদিও আমার অনেক আগের কথা আর কি। এবং আমার মনে হয় যে আমরাই সর্বপ্রথম এই পাঁচানি বাজারে এই মিষ্টিটা আমরা তৈরি করি আর কি। ওই যে আপনার যে পোড়াবাড়িতে যে চমচমগুলো তৈরি করতো যে কারিগরগুলো, এগুলো এইখানে এসে মিষ্টিগুলো তৈরি করতো আর কি। তো এগুলো দেখে দেখে হয়তো আমার বাবা এগুলো শিখছে, সে নিজেও বানাইতো। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু মানে মিষ্টি বানানো শিখি নাই। আচ্ছা, আমি শিখি নাই, আমার বাবাই শিখছে এবং সে করতো। এবং সে তার যে মানে আমাদের যে মানে যারা মানে মিষ্টি মেকার আর কি, ওদেরকে কিছু কিছু করে শিখিয়ে দিয়ে গেছে। তো ওরা শিখে গেছে, তারপরে আবার পরের জেনারেশন আসছে, তারপরে জেনারেশন আসছে, এইভাবে চলে যাচ্ছে। তো আপনাদের কারিগর যারা, তারা জেনারেশন বাই জেনারেশন। হ্যাঁ, এটার আগে যে স্বাদটা ছিল এখনো কি? না, তা নাই। আগে যে দুধের যে একটা মানে স্মেল ছিল, সেটা কিন্তু এখন আর নাই। আগে গরুই আপনার ঘাসটা খাইতো, আর এখন আপনার ওই কেনা ফিড খায়। আপনি এখন দেখলেন আপনার দুধের মধ্যে কিন্তু উপরে সর পড়ে না, একদম পাতলা লেয়ারের মতো একটা পড়ে। আর আগে এত মোটা হয়ে সর পড়তো আর কি। তাহলে এটি বুঝতে হবে জিনিসটা, দুধের মানে দুধের টেস্টই একটা আলাদা ছিল। আগে এই চমচমটা
খেতে গেলে দেখা যেত ওই ভিতর থেকে একটা মৌচাকের একটা ইয়ের মতো বেরোতো, Smell আসতো, হ্যাঁ, ঘ্রাণ রস আসতো। আসতো, আর একটা দুধের একটা ফ্লেভার আসতো চমচম দিয়ে। এখন শুধু মিষ্টি লাগে। আপনারা যে চমচমটা খেয়েছেন, হ্যাঁ, এখন আমাদেরকে ওইটা খাওয়াতে পারছেন না, আর ওইটা নিয়ে আফসোস হয় না? না, অবশ্যই অবশ্যই, কিন্তু আমরা চেষ্টা করি, যত ভালো করি চেষ্টা করি না কেন তৈরি করার জন্য, কিন্তু সেই ফ্লেভার আর আসে না। পরে আমরা অনেক চেষ্টা করে দেখছি যে কেন এরকম হয়। পরে আমরা দেখলাম যে এই দুধের উপরে এটাই, কারণ মেইন হলো দুধ। তখন মনে করেন যে চিনির দাম কত ছিল, দুধের দাম 3 আনা 4 আনা করে দুধের দাম ছিল আর কি। আর এখন তো আর তা নাই, এখন 80 টাকা করে দুধ হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি দোকানটা হচ্ছে ওইটা হলো 1939 সাল থেকে। তাও এটা আমি বের করলাম কিভাবে, জায়গার দলিলটা বের করে তখন দেখলাম যে ওইটা 1939 সালে দলিল হয়েছে আর কি। এটার ভিতরে ফ্যাক্টরি, ওইটার ভিতরে ফ্যাক্টরি, আরো একটা ফ্যাক্টরি আছে, আর এমনি আরো 2টা শোরুম আছে আর কি। টোটাল আমার 5টা শোরুম আছে। আমার খুব খারাপ লাগে জানেন, আমি তো প্রচুর মিষ্টি খেতাম আর কি, প্রচুর। সকালবেলা নাস্তা খাওয়ার পরে খেতাম, দুপুরে লাঞ্চ করার পরে খেতাম, রাতে ডিনারের পরে মিষ্টি খেতাম। মিষ্টি খুব আমার প্রিয় ছিল। যদি এখন আমার একটু ডায়াবেটিস, কিন্তু আমি আর খাই না, আর সেই মিষ্টির ফ্লেভারটাও আমার আর লাগে না, ওই ফ্লেভারটা আসে না। আর আসে না। পুরোনো দিনে বলা হতো যে ঘোষ ছাড়া মিষ্টির ব্যবসা হয় না, মিষ্টির ব্যবসা মানে হচ্ছে ঘোষ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঘোষেদের প্রধান ব্যবসাটাই হচ্ছে দই মিষ্টি, আর আস্তে 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 তারা হয়তো অন্য অন্য ব্যবসাতে জড়িয়ে গেছে আর কি। আপনিও তো ঘোষ টাইটেল, হ্যাঁ, সেই জায়গায় আপনার মিষ্টি। যেমন আমি তো আমার ব্যবসাটা আমি রেখে দিচ্ছি আর কি, আমি অন্য ব্যবসায় যাই না। সে মনে করেন আমার ছেলেটাও পড়ালেখা করছে বাইরের থেকে, আমি ইচ্ছা করলে তাদের তো অন্য ব্যবসায় ঢুকাই দেবো, কিন্তু তা না করে আমি আমাদের ব্যবসাটাই রাখছি। আপনার দাদা করেছেন, আপনার বাবা করেছেন, আর আমার সবচেয়ে ভালো লাগলো যেটা দাদার কাছ থেকে শুনে, সেটা হচ্ছে উনি মানে বললেন যে আপনি 6 বছর বয়স থেকে বাইরে পড়াশোনা করতেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, তো সেই জায়গা থেকে আপনি আবার এই জয়কালীর মানে হাল ধরলেন, এইটা কি? আমি ব্রিটেনে ছিলাম, ইংল্যান্ডে। তো ওখানে দেখেছি তারা হচ্ছে পারিবারিকভাবে তারা এই ঐতিহ্যটা তারা ধরে রাখার জন্য অনেক কিছু করে। আমি দেখলাম আমার যেহেতু নিজের দেশে, নিজের শহরে, নিজেদেরই একটা শহরের একটা যেটা ঐতিহ্য আমরা রিপ্রেজেন্ট করি, মানে ওইটা যদি না ধরে রাখতে হয়, মানে না ধরে রাখতে পারি, তাহলে এর থেকে ব্যর্থ মানুষ আর জীবনে হবে না। ওইটা চিন্তা করে চলে এসেছি, আর তারপরে বাবা মার কাছ থেকে অনেক দিন ধরে দূরে, এটা ভেবেও চলে আসছি।